আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি সদ্য রিলিজ প্রাপ্ত 2026 সালের একটি ইংলিশ সাইকোলজিক্যাল সাইভারভাল থ্রিলার মুভিটির নাম হচ্ছে অ্যাপেক্স, যার বাংলা হচ্ছে চূড়া, যাকে বলা হয় পাহাড়ের চূড়া। মুভিটি দেখার সময় যে বিষয়টি আমার সব থেকে অস্থির লেগেছে, এই মুভিটি দেখে মনে হচ্ছিল একটি সাধারণ মুভি, কিন্তু মুভিটি দেখতে দেখতে কাহিনী এমন ধামাকা আসে, বাপরে বাপ, একেবারে মুভির স্ক্রিন থেকে চোখ সরাতে পারিনি। গা হিম করা অস্থিরতা এই যে শুরু হয় মুভির একদম শেষ পর্যন্ত। তো মুভির স্টোরি কি নিয়ে সেটা যদি বলে দিই তাহলে আপনি মুভি দেখার মজাটাই পাবেন না। তাই চলেন স্টোরি কি নিয়ে সেটা না বলে আমরা মুভি দেখা শুরু করি। তো গল্পটা শুরু করার আগে আজ একটু অনুরোধ করব সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্টস করতে একেবারেই ভুলবেন না। তো আজকের এই গল্পটা হলো রক ক্লাইম্বিং কাপল শশা আর টমির, যারা কিনা আজকে নরওয়েতে পৌঁছেছে ট্রল ওয়াল নামক একটি খারাপ পাহাড় ক্লাইম্বিং করার জন্য। তারা সকল ধরনের সেফটি গিয়ার তাদের সাথে নিয়েছিল, আর তাছাড়া বিশ্রাম নেওয়ার জন্য তারা একটা হ্যাঙ্গিং টেন্টও নিয়েছিল। সেই টেন্ট তারা প্যাক করে নিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে নিজেদের সাথে করে উপরে উঠতে থাকে। তবে উপরে উঠতে উঠতে এমন একটা খাঁজের কাছে তারা গিয়ে পৌঁছায় যে খাঁজটা শশা কখনোই পার হতে পারেনি। সে এর আগেও অনেকবার ট্রাই করেছে, কিন্তু বরাবরের মতোই সে আজকেও ফেল করেছে। এই কারণে সে বারবার এখানে ফিরে আসে এই খাঁজটা পার হয়ে পাহাড়টা জয় করার জন্য। আসলে সে মনে মনে জিদ করেছিল যে এই পাহাড়ের চূড়া জয় করবেই করবে, আর নিজের এই জিদ পূরণের জন্য সে আরো একবার প্রাণপণ চেষ্টা করে। তো বন্ধুরা, শশা কি পারবে এই পাহাড়টা জয় করে নিতে? কিন্তু সে কোনোভাবেই এই পাহাড়ের খাঁজ পেরোতে পারে না। এতবার চেষ্টা করার পরে টমি শশাকে বলে, এখন আমাদের থেমে যাওয়া উচিত, আমরা হয়তো এর উপরে আর যেতে পারবো না। কিন্তু শশা হার মানার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে টমিকে বলে যে আমরা এখন সোজা পাহাড়ের চূড়ায় গিয়েই থামবো, আমরা এভাবে হার মানতে পারি না। তারপর টমি তাকে বলে যে দেখো, পাহাড়ের চূড়া তো আর এখান থেকে কোথাও পালিয়ে যাচ্ছে না, কালকে সকালেও পাহাড়ের চূড়া এখানেই থাকবে, আর তাছাড়াও আজকে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি, সুতরাং আজকে আমাদের থেমে যাওয়া উচিত। কিন্তু তবুও শশা নিজেদের ক্লান্তি এবং পরিশ্রমের কথা চিন্তা না করে এই খাঁজটা পার হওয়ার চেষ্টা করে। আসলে এসব কিছু করে কোনো ফায়দাই হবে না, কারণ তাদের শরীরের সব এনার্জি এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। আর তাছাড়াও আকাশের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে যে বড়সড় একটা তুফানও আসতে চলেছে, আর এই তুফানটা তাদের জীবনের জন্য একটা বড় বিপদ হতে পারে। কিন্তু শশা বলে যে দেখো, মাত্র আর 1 ঘন্টা লাগবে, ঠিকই তারপরে আমরা উপরে পৌঁছে যাব, আমি এসব ক্লান্তিতে হার মানবো না। আর নিজের এই পাগলামির কারণে সে এখন ঠান্ডা মাথায় কোনো কিছুই চিন্তা করতে পারে না। এই বড় তুফানের দিকটাও সে একেবারেই এড়িয়ে যায়। আর ঠিক এই কারণেই ক্লাইম্বিং এর সময় সে তার সাথে একজন পার্টনারকে নিয়ে যায়, যাতে করে একজন এমন পাগল হয়ে গেলে অন্যজন অত্যন্ত ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত দিতে পারবে। তো এখানে টমি সেই সঠিক সিদ্ধান্তই নিয়ে নেই, আর ঠিক এই জায়গায় টেন্ট খাটিয়ে ফেলে। এরপর টমি শশাকে বলে যে দেখো, তুমি এত বেশি তাড়াহুড়ো করো না, তুমি তো বোঝোই এখন আমার বয়স হয়ে গিয়েছে, কে জানে আমি আর কতগুলো পাহাড় সুষ্ঠুভাবে উঠতে পারবো। তো এখানে টমিকে দেখা যায় সে কিছুটা হতাশ হয়ে পড়েছে, কারণ একদিকে তুফান নিয়ে তার খুবই চিন্তা হচ্ছিল, আর অন্যদিকে তার কাছে একটা লাকি কম্পাসটা তাকে যেন ইশারা করছিল যে তার ভাগ্য হয়তো এবার আর সহায় হবে না। কিন্তু মাঝপথে পাহাড়ে ঝুলে এসব আজগুবি ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করা একেবারেই ঠিক না, সেটা টমি খুব ভালোভাবেই বুঝে যায়। তো যাই হোক, সেই তুফান ধীরে ধীরে আরো বাড়তে শুরু করে, আর তাদের সমস্যাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। তো এমন অবস্থায় পাহাড় থেকে নিচে নেমে যাওয়াটাই তাদের কাছে সব থেকে সেফ অপশন বলে মনে হয়। কিন্তু এটা দেখে শশার এতক্ষণের এত সকল কষ্ট পানির সাথে মিশে যায়। তখন টমি তাকে ভরসা দিয়ে বলে যে দেখো, ঝড় তুফান থেমে গেলেই আমরা আবারও এখানে ফিরে আসব। তো এরপর তারা তাদের টেন্ট গুটিয়ে নিয়ে দুজন মিলে নিচের দিকে নামতে শুরু করে। প্রচন্ড ঝড়ো হওয়া আর বরফের তুফানের মাঝে অন্ধকার তো ঠিকই ছিল, আর তাছাড়াও এসবের মধ্যে আবার সেখানে তুষার ধস নেমে আসে, যার কারণে পাহাড় থেকে বড় বড় অনেক তুষারের পাথর নিচে পড়তে শুরু করে। বিপদ বুঝতে পেরে টমি জলদি শশাকে পাহাড়ের একটা খাঁজের নিচে পাঠিয়ে দেয়, যেখানে সে পাথরের আঘাত থেকে কিছুটা হলেও সেফ থাকতে পারবে। কিন্তু টমি নিজে সে পাথরের আঘাত থেকে আর বাঁচতে পারে না। একটা পাথরে আঘাত লাগে, সে এমন ভাবে নিচে পড়ে যায় যে তার মাথা প্রচন্ড জোরে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়, আর সে বেচারা জ্ঞান হারিয়ে নিচে ঝুলতে থাকে। দড়ির সাহায্যে ঝুলন্ত অবস্থায় সে আদৌ বেঁচে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু সে যেই দড়িতে ঝুলেছিল সেই দড়ির এক
অংশ সাশার হাতে ছিল, আর দড়ির সাথে এত ভারী একটা ওজন ঝুলে থাকার কারণে সাশার হার্নেসটা ধীরে ধীরে খুলতে শুরু করে, যার ফলে সাশার নিজের জীবনও তখন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায়। সাশাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সে টমির সঙ্গে নিচে পড়ে গিয়ে মারা যাবে, নাকি দড়ি ছেড়ে দিয়ে টমিকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেবে, কারণ টমি হয়তো এতক্ষণে মারা গেছে। তখন সাশা অনেক বড় একটা দ্বিধায় পড়ে যায়, কিন্তু তার কাছে এত ভাবার মতো সময় একেবারেই ছিল না। তাই সে দড়িটা ছেড়ে দেয় আর টমি সোজা নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেও সাশার হার্নেসটা খুলে যায়, কিন্তু সাশা পাহাড়ের সাথে কোনো রকমে নিজেকে আটকে রেখে তার প্রাণ বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, এইটুকুই ছিল আমাদের মুভির ইন্ট্রো। তো বন্ধুরা, মুভির মেইন কাহিনী শুরু হয়েছে এখান থেকে। এরপর গল্প 5 মাস এগিয়ে যায়, আর আমরা দেখতে পাই যে অপরাধ বোধে ভুগতে থাকা সাশা নিজেদের দেশে অস্ট্রেলিয়ায় ফিরে গেছে। সে কিছুটা সময় একান্তে কাটাতে চায়, যার ফলে তার মনটা একটু হলেও শান্তি পায়। পরে সে নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই দিনের পর থেকে সে পাহাড়ে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। পাহাড় নিয়ে তার যত পাগলামি ছিল সবকিছুই এক মুহূর্তে যেন শেষ হয়ে গিয়েছিল। আর টমির সেই লাকি কম্পাসটাও আজও তার কাছেই রয়ে গেছে। তো যাই হোক, যেতে যেতে সাশা এখন ওয়ান্ডারা ন্যাশনাল পার্কে পৌঁছে যায়, আর সেখানকার একজন রেঞ্জার তাকে সাবধান করে দিয়ে বলে যে একা একা এই জঙ্গলেই না যাওয়াই ভালো হবে, কারণ এখান থেকে অনেক মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। আশেপাশে লাগানো মিসিং পোস্টারগুলো দেখে এটা সহজেই বোঝা যাচ্ছিল, কিন্তু সাশাকে এখানে যেতেই হবে। তাই রেঞ্জার সাশার নাম ঠিকানা একটা রেজিস্টার খাতায় নোট করে লিখে নেই, যাতে করে সাশাকে যদি কখনো খুঁজে না পাওয়া যায় তাহলে যেন তারা সহজেই সাশাকে খোঁজার অপারেশন চালু করতে পারবে। আর তাছাড়াও এটা ছিল এখানকার একটা জরুরি নিয়ম। তো সেখান থেকে বেরিয়ে সাশা একটা গ্যাস স্টেশনে পৌঁছায়, আর ওই স্টোর থেকে নিজেদের দরকার কিছু জিনিসপত্র কিনে ফেলে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত দুইজন শিকারী তাকে বিরক্ত করতে শুরু করে। তো ওই স্টোরে বেন নামের একজন ছেলে এসেছিল, যে কিনা জার্কি অর্থাৎ শুকনো মাংস বিক্রি করার চেষ্টা করে। আর বেন নামের ওই ছেলেটা ওই দুইজন শিকারী ব্যক্তিকে ওইখান থেকে চলে যেতে বলে। তখন ওই দুইজন শিকারী এখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়। এরপর বেনকে ধন্যবাদ জানানোর জন্য সাশা তার কাছে যায় এবং তার কাছ থেকে একটা জার্কির প্যাকেটও কিনে নেয়। আর যখন সে এখান থেকে রওনা দেবে তখন সাশার গাড়ির জিপিএস একেবারেই কাজ করছিল না। সে খেয়াল করে যে জিপিএস কাজ না করার কারণে সে ম্যাপও দেখে কিছু বুঝতে পারছিল না। তখন সে বেনের কাছে কিছু একটা সাহায্য চায়। সাশা তাকে গ্র্যান্ড আইল ন্যারোস পর্যন্ত যাবার জন্য রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন বেন তাকে দুটো রাস্তার কথা বলে দেয়। একটা ছিল সহজ রাস্তা আর একটা বেশ কঠিন ছিল, কিন্তু কঠিন রাস্তাটাই প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি সুন্দর ছিল, তাই সাশা এই কঠিন রাস্তাটাই বেছে নেয়। ওই রাস্তাটা শুরু হয় ব্ল্যাক ওয়াটার বে থেকে ক্যাম্পিং করার জন্য। সে ওই জায়গাতে পৌঁছে যায়, কিন্তু রাত হতেই গ্যাস স্টোনের সেই দুইজন শিকারী ওইখানে চলে আসে, আর তখন তাদের সংখ্যা আরো অনেক বেশি ছিল। সাশা খুব ভালো করে বুঝতে পারে যে এরা আবারও তার মাথা খারাপ করে দেবে এবং তাকে বিরক্ত করবে, তাই সে চুপচাপ নিজের গাড়ির ভিতর গিয়ে বসে যায় আর গাড়িটা ভেতর থেকে লক করে ফেলে। সাশা ওই লোকগুলোর সঙ্গে ফালতু কোনো কথা বলতেও চায় না, আর তাদের কোনো কথা কানেও নেই না। তারপর তারা নিজেদের মতো আড্ডা মাস্তি শেষ করে রাতেই সেখান থেকে ফিরে চলে যায়। তারা উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করলে সেটা সামলানোর জন্য সাশা নিজের কাছে পিপার স্প্রে একেবারেই রেডি করে রাখে। তো তখন তারা চলে যাওয়ার পর সাশা সেখানে কিছুক্ষণ ঘুমিয়ে নেই। তারপর সকাল হতেই ছোট নৌকা নিয়ে সে সোজা নদীতে নেমে যায়। সারাদিন ধরে সে দারুণ অ্যাডভেঞ্চার করে, কিন্তু সবশেষে যখন সে নদীর তীরের দিকে পৌঁছায় তখন সেই তীরে নিখোঁজ হয়ে যাওয়ার কিছু মানুষগুলোর ছবি এবং বেশ কিছু জিনিসপত্র দেখতে পায়। ওই জিনিসপত্রগুলো দেখে সাশা অনেক অবাক হয়ে যায়, কারণ এগুলোকে যেন সাজিয়ে রাখা হয়েছিল। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে যায় এবং সে নদীর তীরে নিজের টেন্ট লাগিয়ে ফেলে আর নিজের ভেজা কাপড় আর ব্যাগটা একটা গাছে ঝুলিয়ে দেয় শুকানোর জন্য। ডিনারের জন্য ওই সেই জার্কিটাই খেয়ে নেই, যে মাংসর জার্কিটা সে বেনের কাছ থেকে কিনেছিল। এরপর সে আবারও তার টেন্টের ভিতর ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা হঠাৎ করে কিছু একটার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। আর যখন সে তার টেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে সে দেখতে পায় যে তার ব্যাগটা গায়েব হয়ে গেছে। টেন্টের ভেতরেও কিছু সাপ ঢুকে পড়েছে, তবে তার ভাগ্য খুব ভালো ছিল যে
সে সঠিক সময়ে বাইরে আসতে পেরেছিল। তো এখন সাশা কিছুক্ষণ অপেক্ষা করে ওই সাপটা বেরিয়ে যাওয়ার জন্য। এরপর সে নিজের কায়েক নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর সামনে নদীর তীরে সে একটা রাস্তা দেখতে পায়, যেখানে একটা বোটও দাঁড় করানো ছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সেটা আসলে বেনের ক্যাম্প ছিল। তার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর সে অনেক খুশি হয়ে যায়। তারপর সাশা তাকে বলে, আমার ব্যাগটা না চুরি হয়ে গেছে, যার মধ্যে আমার ফোন, খাবার সবকিছুই ছিল। তখন বেন তাকে বলে যে ওই জঙ্গলে বেশ কিছু জন্তু জানোয়ার রয়েছে, ওরাই হয়তো তোমার ব্যাগটা নিয়ে গেছে। এরপর তারা দুজন কথা বলতে থাকে এবং বেন মাছ গরম করতে থাকে। বেন সাশাকে এক পর্যায়ে গরম গরম মাছ খাওয়ায়। এরপর তাদের দুজনের মধ্যে অনেক সুন্দর গল্প শুরু হয়ে যায়। সাশা তার জার্কির অনেক প্রশংসা করে এবং জিজ্ঞাসা করে যে তুমি এই জার্কির নাম জেনুস জার্কি কেন রেখেছো। তখন বেন তাকে বলে যে জেনুস আমার মায়ের নাম ছিল, ছোটবেলাতে তিনি আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছিল, তা না হলে আমি আসলেই এখানকার পার্মানেন্ট বাসিন্দা নই। বেন সাশাকে জিজ্ঞাসা করে যে তুমি কতদিন ধরে কায়াকিং করেছিলে। সাশা উত্তর দেয়, খুব বেশি দিন হয়নি। তখন বেন বলে, হ্যাঁ এমনিতেও তো তোমার পাহাড় খুবই পছন্দ, তাই না? আর এই কথা শুনে তো সাশা অবাক হয়ে যায়। সে বিষয়টা ইগনোর করে, কারণ বেন কিছুক্ষণ ধরে এমন অদ্ভুত সব মজা করছিল। তারপর সাশা বেনকে বলে ওই দুইজন শিকারী আমার ক্যাম্পিং এর জায়গাতে পৌঁছে গিয়েছিল। আর ঠিক তখনই তাদের কথোপকথন অন্যদিকে মোড় নেই। সাশা তার বিষয়গুলো আর ইগনোর করতেই পারে না, কারণ বেন নিজেই সাশাকে বলে যে আমি নিজেই তোমাকে রাস্তা দেখিয়েছি আর আমি নিজেই তোমাকে এই নির্জন রাস্তার স্টকও করেছি। সাশা তার কথা শুনে বুঝতে পারে যে তাহলে হয়তো ব্যাগটাও সেই চুরি করেছে আর সে খুব ভুল একটা জায়গায় এসে ফেসে গেছে। কারণ এতক্ষণ বেনের কথাবার্তা শুনে তার একেবারেই বেনকে তার সাধারণ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছিল না। কিন্তু সাশাকে তার ব্যাগ চুরির কথা আর মুখে বলতে হয় না, তার মনের কথা একেবারেই সত্যি হয়ে যায়। কারণ বেন তখন নিজেই সাশার ব্যাগটা এনে তার সামনে রেখে দেয় আর ব্যাগের ভেতর থেকে সাশার ব্রেসলেটটা বের করে নিয়ে সে নিজের হাতে পরে নেই। সাশা খুব ভালোভাবে বুঝে যায় যে এখান থেকে পালিয়ে যাওয়ার এখনই সময় এসে গেছে। কিন্তু ঠিক তখনই বেন ভেতর থেকে একটা ক্রসবো নিয়ে আসে এবং তার সাথে একটা স্পিকারও নিয়ে আসে। সেই স্পিকারে সে জোরে একটা গান চালিয়ে দেয় আর সে বলে যে গানটা শেষ হওয়ার আগে তুমি যত দূর পারো দৌড়ে পালিয়ে যাও, কারণ এখন আমি তোমাকে শিকার করতে চলেছি আর তোমার ব্যাগে আমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে রেখেছি। আর হ্যাঁ, তোমার ফোনটা আমার কাছেই রয়েছে। এসব কথা শোনার পর সাশার মাথায় কেমন যেন আকাশ ভেঙে পড়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো তোমাদের অনুরোধ করব এখন তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো এরপর তোমরা কোন মুভিটা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও। আগের ভিডিওতে এক ভাই কমেন্টস করে জানিয়েছিল 2026 সালে এফএক্স মুভি এক্সপ্লেনেশন ভিডিও একটি দিয়েন ভাই। পরবর্তী কোন মুভিটা আপনারা দেখতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন এবং আপনার নাম এবং ঠিকানা পাশে লিখে দিবেন। এসব কথা শোনার পর সাশা একেবারেই হতবাক হয়ে যায়। সে কোনো কথা না বলে তার ব্যাগটা নিয়ে সে তার কায়েকে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন যেহেতু তার শিকার হতে চলেছে এই কথা ভেবেই তার ভয়ে হাত পা অবাস হয়ে যায়। ওই ভয় আর তাড়াহুড়ার কারণে একটা ঝর্ণা থেকে নিচে পড়ে গিয়ে সে নিজের কায়েকটাকে হারিয়ে ফেলে। তো সে এখন কোনো রকমে ব্যাগটা সাথে নিয়ে নদীর তীরে এসে পৌঁছে যায় আর তারপর নিজের ভেজা কাপড়গুলো খুলে সে নদীর পাশ দিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সে একটা ফ্যামিলির আওয়াজ শুনতে পায় আর সে সাহায্য করার জন্য জলদি উপরে উঠতে থাকে। কিন্তু উপরে গিয়ে দেখে যে ওই আওয়াজটা বেনের ফোন থেকে আসছিল, যেটাতে একটা ফ্যামিলির ভিডিও চলছিল যারা কিনা ওই নদীতে আনন্দ করার জন্য এসেছিল। কিন্তু বেন তাদের সঙ্গে বন্ধুত্ব জমিয়ে তাদেরকে শিকার করে ফেলেছে। ওই ফ্যামিলির মিসিং পোস্টারও আমরা রেঞ্জার স্টেশনে দেখেছিলাম। এরাই ছিল কার্টার ফ্যামিলি। তো এখন ঠিক এই জায়গাতেই বেন সাশাকে একটা মারাত্মক ফাঁদে ফেলে দেয়। কিন্তু কপাল ভালো থাকার কারণে তীরের আঘাত হওয়া সত্ত্বেও সাশা অল্পের জন্য নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। সে আবারও দৌড়াতে শুরু করে, কিন্তু বেন একেবারে উঁচু একটা জায়গায় দাঁড়িয়েছিল। তারপর বেন এক নাগারে তীর চালাতে শুরু করে আর তার মধ্যে একটা তীর সোজা সাশার থাই অর্থাৎ উরুতে গিয়ে লাগে। সে ঢাল বেয়ে গড়িয়ে গড়িয়ে আবারও নদীতে পড়ে যায়। তখন তার মাথাতেও বেশ আঘাত লেগে যায়, কিন্তু নিজের জ্ঞান না হারিয়ে সে নিজেই সবটুকু শক্তি দিয়ে নিজেকে পানির স্রোত থেকে বেরিয়ে আনে এবং আবারও নদীর তীরে উঠে আসে। তারপর সে নিজের ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে পরে নেই আর পানি খেয়ে জলদি সেখান থেকে সামনের দিকে এগিয়ে চলে যায়। কারণ সে খুব ভালো করে জানতো যে বেন তাকে শিকার করার জন্য হয়তো এদিকেই আসবে।
তখন সে পাথরের ফাটলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে আর অবশেষে সামনে সে আর কোনো রাস্তা দেখতে পায় না। তখন সে ওই পাথরের ফাটল বেয়ে ক্লাইম্বিং করে আবার উপরের দিকে এসে পৌঁছায়, যেটা তার কাছে অনেক রিস্কি একটা কাজ ছিল, কিন্তু সে এটা করে ফেলে কারণ তার প্রাণ তো বাঁচাতেই হবে। তখন সে একটা উঁচু জায়গায় এসে যায় আর দূরবীন দিয়ে চারপাশে খুঁজতে খুঁজতে সে বেনের ক্যাম্পাসটাকে স্পষ্ট দেখে ফেলে, যেখানে তার বোলটা দাঁড় করানো ছিল। তারপর বেন একেবারে তার কাছাকাছি চলে এসেছিল, এটা সে তার দূরবীন দিয়ে দেখে ফেলে আর বেন তাকে দূরবীন ছাড়াই দেখতে পায়। তখন সাশা জলদি করে সেখান থেকে দৌড়ে আবারও ওই পাথরের ফাটলের ভিতর নেমে আসে। তারপর সে পাথরের খাঁজে লুকিয়ে পড়ে, যেখানে বেন তাকে আর দেখতে পায় না। সে আবারও ফিলে চলে যায়। তো বেন চলে যাওয়ার সাথে সাথে সাশা ওই বাইরে বেরিয়ে চলে আসে এবং তার ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে যায়। আর সে এটা দেখে একেবারেই অবাক হয়ে যায় যে বেন ঠিক সেখানেই কোনো কাপড় ছাড়াই খুব আনন্দে গোসল করছিল, যেন তার কোনো তাড়াহুড়োই নেই, কোনো টেনশন নেই, পুরো জায়গাটাই যেন তার নিজের ছিল। সাশা চুপচাপ পানির নিচ দিয়ে সাঁতার কাটে আর বোট পর্যন্ত ঠিকই পৌঁছে যায়। কিন্তু বেন মোটেও কোনো অসতর্কত মানুষ ছিল না, বরং এটাই ছিল তার প্ল্যান। সে বোটের একেবারে কাছে একটা ট্রাপ অর্থাৎ ফাঁদ লাগিয়ে রেখেছিল, যেটাতে সাশার পা একেবারে আটকে যায়। বেন জলদি তার কাছে আসে এবং তাকে পানি থেকে বাইরের দিকে টানতে শুরু করে, কিন্তু এরই মাঝে সাশা তার ব্যাগ থেকে তার পিপার স্প্রে বের করে নেয়। সেটা বেনের মুখে স্প্রে করে দিয়ে সে বেনের ক্রসবোর্ডের দিকে এগোতে থাকে, কিন্তু বেন নিজেও জলদি করে পানির ভেতরে নিজের মুখ ধুয়ে নেয় এবং সাশাকে আবার আটকে ফেলে। সাশা আবারও পিপার স্প্রে বোতলটা হাতে তুলে নেয়, কিন্তু এবার বেনের হাতে তার ক্রসবো চলে আসে এবং তাই সাশাকে পিপার স্প্রেটা নিচে ফেলে দিতে হয়। তখন বেন তার পা ফাঁদ থেকে মুক্ত করে দেয়। তখন সাশা তাকে বলে যে তুমি কোনো গেম খেলছো নাকি আমার সাথে? তখন বেন বলে যে না, এটা কোনো গেম নয়, এটা একটা রিচুয়াল, অর্থাৎ এটা একটা প্রথা। এরপর সে সাশার হাত পা বেঁধে ফেলে আর সে সাশাকে বলে আমি তো তোমাকে শুরুতেই অপশন দিয়েছিলাম ইজি ওয়ে নাকি হার্ড ওয়ে, তুমি নিজেই কঠিন রাস্তাটি বেছে নিয়েছিলে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য, যার জন্য তুমি আজ এখানে ফেসে গিয়েছো। তুমি যদি ইজি রাস্তাটা বেছে নিতে তাহলে এতক্ষণে তোমার গন্তব্যে তুমি পৌঁছে যেতে, আর আমিও তোমার কিছুই করতে পারতাম না। তো যাই হোক, পরদিন সকালে বেন সাশাকে বোটে নিয়ে সেখান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর সাশার হাত তখনও বাঁধা ছিল। তখন বেন তাকে বলে আমি ওই রেঞ্জার স্টেশনে রেজিস্টার খাতা থেকে তোমার নাম পেয়েছিলাম, আর যখন আমি একটু রিসার্চ করি তখন আমি জানতে পারি যে তোমার পাহাড়ে ওঠার খুবই শখ ছিল, কিন্তু ট্রল ওয়ালে যা কিছু হয়েছিল তারপর সবকিছু শেষ হয়ে যায়। তারপর সাশা তাকে বলে যে দেখো, ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, কিন্তু বেন এই কথাটা মানতে একেবারে প্রস্তুত ছিল না। সে সাশাকে বলে যে টমি এত অভিজ্ঞ একজন ক্লাইম্বার ছিল, তাহলে সে এমন বাজেভাবে কেমনে মারা গেল। এসব কথার মধ্যে সাশা নৌকার ভিতর একটা রড খুঁজে পায়। সে বেনকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে বেন এই ব্যাপারটা বুঝতে পেরে যায়। সে সাশাকে পানিতে ফেলে দেয় আর পুরো রাস্তা তাকে পানির নিচেই টানতে টানতে নিয়ে যায়, আর পানিতে ভাসতে ভাসতে সাশার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন বেন সাশাকে নিয়ে একটা পাহাড়ের গুহার ভিতর চলে আসে, যেখানে সাশা দেখতে পায় যে বেন ওইখানে ওই হারিয়ে যাওয়া কার্টাল ফ্যামিলির লাশ ঝুলিয়ে রেখেছিল। সে লবণ দিয়ে ওই লাশগুলো সংরক্ষণ করে রেখেছিল, কারণ ভবিষ্যতে সে ওই মানুষের মাংসগুলো দিয়েই মাংসের জার্কি বানাবে। আসলে মানুষ শিকার করার উদ্দেশ্য শুধু জার্কি বানানো ছিল না, বরং বেন মানুষকে শিকার করত তাদের আত্মাকে হাতিয়ে নেওয়ার জন্য। আসলে ওই জঙ্গলের আদিবাসীরা বলে থাকে যে কোনো মানুষের আত্মা চুরি করতে হলে তাকে আগে মারতে হবে, কিন্তু বেন এতকাল ধরে এত মানুষকে মেরেছে, কিন্তু তবুও সে তার মনের মতো কোনো আত্মা খুঁজে পায়নি। তবে আজকে সাশাকে দেখে তার মনে হচ্ছে যে তার পছন্দের আত্মাটা আজ তাকে খুঁজে পেয়েছে। বেন সাশাকে টার্গেট করার আগে একটা রিচুয়ালের মাধ্যমে জানতে পেরেছে যে সাশার আত্মার তার জন্য উত্তম, কারণ সাশা তার জীবনে অনেক উত্থান পতন দেখে ফেলেছিল, আর এই কারণে সাশার সঙ্গে কথাবার্তা বলার শুরুতেই বেন সাশার ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছিল, যেগুলো সাশাকে অবাক করে দিচ্ছিল। তো যাই হোক, এখন সে সাশাকে মেরে তার কাঁচা কলিজা ভুনা খাবে এবং তার মাংস দিয়ে সে জার্কি বানাবে। তাই সে এখন নিজেদের নকল দাঁত খুলে সুচালো দাঁত বের করে সাশাকে দেখায়। আর এখানে আমরা গল্পটা কিছু হলেও বুঝতে পারি যে এই জঙ্গলের ভিতরে কোনো আদিবাসী গ্রুপকে অনেক বেশি ফলো করে এই বেন। সে ওই
ওই আদিবাসী গ্রুপের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে গেছে। সে তাদের সকল রিচুয়াল পালন করে। শুধু তাই নয়, সে তার নিজের মাকেও সে ওইখানে শিকার বানিয়ে ফেলেছিল। বেন মনে করে যে তার মায়ের কলিজা খাওয়ার পর থেকে সে যেন ফিল করতে পারে তার মায়ের আত্মা তার মধ্যেই বেঁচে আছে, কারণ সে তার মায়ের জার্কি বানানোর প্রতিভা তার মাকে মারার পর থেকে পেয়েছিল, যার ফলে সে তার মায়ের মাংস দিয়ে প্রথম জার্কি বানায়। তার কোম্পানির নামও তার মায়ের নামই দেই। এখন সে সাশাকে মেরে সাশার কলিজা ভুনা করে খাবে। এসব কথা বলতে বলতে বেন সাশার অনেক সামনে চলে আসে, আর সেই সুযোগে সাশা বেনের কানে একটা কামড় লাগিয়ে দেয়। তারপর সে কোনো রকমে নিজেকে মুক্ত করে ফেলে। তারপর সে বহমান পানিতে ঝাঁপিয়ে পড়ে আর একটা সেফটি দড়ির সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। আর তাকে ধরার জন্য বেন নিজেও পানিতে লাফ দেয়, কিন্তু সেফটি গিয়ার না থাকার কারণে বেন ভাসতে ভাসতে ঝর্ণা থেকে নিচে পড়ে যায় এবং মাথায় এমন আঘাত পায় যে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। এতক্ষণে সাশা নিজেও নিচে নেমে পাথর মেরে তাকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সে কোনোভাবে এই কাজটা করতে পারছিল না। এদিকে ততক্ষণে আবার বেনের জ্ঞান ফিরে আসে। আর সাশার মতো বেন অত ভালো মানুষও ছিল না। সে সাশাকে মারার জন্য তার উপর হামলা করে বসে। এবার সাশা প্রচন্ড মার খেতে থাকে, আর এক পর্যায়ে বেন শ্বাসরোধ করে সাশাকে প্রায় মেরেই ফেলে, কিন্তু শেষ মুহূর্তে সে সাশাকে ছেড়ে দেয়। কিন্তু এবার সাশা আর বেনকে ছাড়ে না। সে পাথর মেরে বেনের পা ভেঙে দেয়, আর এবার বেন হাঁটা চলা এবং নাড়াচাড়া কিছুই করতে পারে না। তাই সাশা ইচ্ছে করে বেনকে আর না মেরে প্রচন্ড ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। আর ততক্ষণে সেখানে রাত হয়ে যায়। আর নিজের সেফটির জন্য বেন একটা ছুরি ধরে রাখে, যেন সাশা রাতের বেলা তাকে মারতে আসলে সে প্রতিরোধ করতে পারে। কিন্তু সাশা আজকে তাকে না মেরে বরং তার নিজের জীবনের গল্প বেনকে শোনাতে থাকে। সে বেনকে জানায় যে নরওয়েতে একটা পাহাড়ের চড়াতে উঠতে গিয়ে সে তার প্রিয়তমা হাজবেন্ডকে হারিয়ে ফেলে। সে টমির মৃত্যুর জন্য আজ অবধি নিজেকেই দায়ী মনে করে, কারণ সাশা যখন টমিকে নিচে ফেলে দেয় সে জানতো না যে টমি বেঁচে আছে না মারা গেছে। টমি আগে থেকেই বাড়িতে ফিরতে চাচ্ছিল, শুধুমাত্র সাশার আজগুবি জেদের কারণে সে পাহাড়ে উঠেছিল। আর বিপদের মুখেও সাশাকে সে নিজেই খাজের ভেতর লুকিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু বেচারা নিজেই ওইখানে মৃত্যুকে বরণ করে নেই। আর এই জন্যই সাশা সবসময় টম মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। তো বন্ধুরা, যাই হোক, এসব আফসোস করতে করতে তাদের রাত কেটে যায়। আর পরদিন সকালে ওই জঙ্গল থেকে বের হওয়ার জন্য সাশা বেনকে বলে যে এখান থেকে বের হতে হলে আমাদের ওই পাথরটা পার হতে হবে। তুমি চাইলেই আমার সঙ্গে যেতে পারো, আর যদি এখানেই মরতে চাও তাহলে আমি অপেক্ষা করব তোমার জন্য। আশা করি তুমি রক্তক্ষরণের জন্য অতি শীঘ্রই তুমি মারা যাবে। তারপর না হয় আমি একা একাই পাহাড়েই চড়বো। এদিকে মৃত্যুর কথা শুনে বেন একেবারে ভিজা বিড়াল হয়ে গিয়েছিল। সে বাঁচার জন্য সাশার সঙ্গে পাহাড়ের উপরে উঠতে চায়, তবে সে সাশার দড়ির সঙ্গে নিজেকে বেঁধে রাখতে চায়। তো যাই হোক, এসব কথাবার্তা শেষে তারা ঠিকমতো দড়ি বেঁধে ওই পাহাড়ে উঠতে থাকে। আর বেশ খানিকটা ওঠার পরে সাশা তার হার্নেসটা খুলে বেনকে নিচে ফেলার চেষ্টা করে, কারণ বেন তাকে অনেক নির্যাতন করেছে এতক্ষণে। তারপর বেন এই ব্যাপারটা আবার বুঝতে পেরে যায়। তো বেন চিৎকার করে বলে যে দেখ, আমি কিন্তু দড়ি টান দিয়ে তোকে এইখান থেকে ফেলে দেব। আর এই কথা শুনে সাশা তাকে বলে যে আরে আমি তো হার্নেসটা রিসেট করছিলাম। তো যাই হোক, এসব ভুলভাল বুঝিয়ে পাহাড়ের একটা খুব কঠিন জায়গায় এসে পৌঁছে যায়। আর এখানে এসে বেনকে উপরে তোলার ব্যাপারে গড়িমসি করতে থাকে। সুযোগ বুঝে সে দড়িটা একটা গাছের সঙ্গে বেঁধে দেয়। আর এক পর্যায়ে সে তার হার্নেসটা খুলে বেনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। একে তো বেনের পা ভাঙা ছিল, তার উপরে সে সম্পূর্ণ সাশার দড়ির উপর নির্ভর ছিল, তাই বেন সেখানেই পড়ে মরে যায়। কিন্তু সাশাকে বাঁচাতে হলে ওই পাহাড়টা পেরোতে হবে, কিন্তু তার কাছে তো সেফটি দড়ি বা হার্নেস কিছুই ছিল না। কিন্তু প্রাণ বাঁচানোর আশায় সে খালি হাত পায়ে পাহাড়ে চড়তে থাকে। এই কাজটা করতে গিয়ে সে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু তবুও অনেক কষ্টের পরেও সে পাহাড়ে উঠতে পারে। প্রচন্ড ক্লান্ত হওয়ার পর সে রাস্তায় এসে পৌঁছায়। তার কপাল ভালো ছিল যে সে একটা গাড়ি দেখতে পায়। সে গাড়িওয়ালার কাছে সাহায্য চেয়ে সে এ যাত্রায় প্রাণ বেঁচে যায়। সে গাড়ি নিয়ে সোজা সে রেঞ্জারের কাছে চলে যায়, আর তাকে গহীন জঙ্গলের সেই গুহার ব্যাপারে সবকিছু খুলে বলে, যাতে করে নিখোঁজ ওই লোকগুলোর মৃতদেহ তারা খুঁজে পায়। এই সব কিছু বলে সে নিজের স্বাভাবিক
স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। আর অবশেষে সে একটা সি বিচে গিয়ে নিজের টমির যে লাকি ক্যাম্পাসটা ছিল ওটাকে সমুদ্রে ভাসিয়ে দেয়। সে আসলে পেছনের সকল দুঃখ কষ্টগুলো বা স্মৃতিগুলো এখন সমুদ্রে ভাসিয়ে দিতে চাচ্ছিল। তো এই ঘটনার সাথে সাথেই আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়। যাই হোক, শেষ পর্যন্ত যেহেতু এসেছেন সেহেতু আমার ভিডিও হয়তো আপনার কাছে ভালো লাগে। তো যদি তাই হয় তাহলে লাইক দিতে লজ্জা কিসের? তো এই মুভিটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানতে চাই। তো কথা দিলাম এই ভিডিওতে যে কমেন্টসগুলো করবে সেই কমেন্টসগুলো রিপ্লাই অবশ্যই করব। আপনার সাথে তো সম্পর্ক অনেক দিনই হয়ে গেল, তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন। আবার আসছি পরের কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, বাই বাই।